আমার নাম জয়ী। বাবা মা তিনটে ছেলে জন্মের 15 বছর পর কন্যা সন্তান লাভে জয়ী হয়েছেন বলেই হয়তো নাম রেখেছিলেন জয়ী। কিন্তু পৃথিবীর মুখ দেখে আদরে আহ্লাদে বড় হতে গিয়ে প্রথম ধাক্কাটা খেলাম 2.5 বছর বয়সে বাবার মৃত্যুতে। আমার জন্মের সময় বর্দার বয়স ছিল 25 বছর আর বৌদির 19। দাদা সরকারি কর্মচারী। দাদার মেয়ে আমার থেকে 1 বছরের বড় আর বড় ছেলে 1 বছরের ছোট। 2.5 বছর বয়সে হঠাৎই বাবা ঘুমের মধ্যে মারা যান। আমি অবশ্য ভাইপো ভাইজিদের মতো বড়দাকেই বাবা বলতাম। তাছাড়া ওই বয়সে বাবা কী জিনিস বুঝতাম না। অন্য দুই দাদা খুব একটা মেধাবী না হওয়ায় কারখানার কাজ করত। পরবর্তীতে নিজেদের মতোই কম মেধার মেয়েদের বিয়ে করেছেন। ফলে ওদের দুজনার সংসারে দিন আনতায় পান্তা ফুরোয়। তাই বর্দার সংসারে আমি আর মা হয়ে উঠলাম গলগ্রহ। যে বর্দা ছোটবেলায় আমার নিজের সন্তানদের মতো ভালোবাসত, সে আমায় কতই না অবহেলা করেছে। ক্লাস 9-এ স্কুল ছাড়িয়ে বাড়ির ঝিতে পরিণত করেছে। যখন আমার বয়স 18, বৌদি তার এক আত্মীয়ের সাথে আমার সম্বন্ধ করেন। বিয়ের আগে স্বামীকে দেখিনি, তবে শুনেছি ওনারা বিরাট বড়লোক। না পাওয়া অপাকা জীবনে আলোর দিশা পেলাম। মনে মনে পরিকল্পনা করতে লাগলাম নতুন শ্বশুরবাড়ির বরের। এও ভাবলাম ওরা তো বড় লোক, ওদের ওখানে নিশ্চয়ই আমার মায়ের একটা জায়গা হবে। পাড়ার বৌদিরা বিয়ের আগে অনেক রঙ্গরসিকতা করেছে হবু বরকে নিয়ে। বরকে কিভাবে আদর যত্ন করতে হয় সে সমস্ত বিষয়ে বৌদিরা আমাকে পাকিয়ে তুলেছিল। ফলে অন্য 5টা মেয়ের মতো আমার হৃদয়েও দোলা লেগেছিল। কপালে চন্দন লেপে কনের সাজে সেজে বসে আছি। সকলে কত কত উপহারে আমাকে ভরিয়ে দিচ্ছিল সেদিনটা হয়তো ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। শুভ লগ্নে 4 হাত এক হলো। ঘোমটার মধ্য দিয়ে বারবার তাকিয়েও তার মুখটা ঠিকমতো দেখতে পারিনি। মনে হচ্ছিল যেন ঘুমিয়ে আছেন। মালা বদলের সময়ও কয়েকজন লোক ওনাকে ধরেছিল, যেন জোর করে দাঁড় করিয়ে রেখেছে। শুভদৃষ্টির সময় 4 চোখ এক হলো না। ঠিক বুঝতে পারছিলাম না, অপরিণত বয়স ছিল তো তখন। পরের দিন শ্বশুরবাড়ি গেলাম। বাড়ির রাজেন্দ্রাণী আমার শাশুড়ি, তার কথাতেই সকলে উঠে বসে। প্রথম দিন থেকে বুঝলাম আমি বিরাট শিকলে বন্দি হয়ে গেলাম। ফুলশয্যার রাতে আমার স্বামীকে তার ইয়ারবক্সিরা ধরে আমার ঘরে ঢুকিয়ে দিল। আমি ঠিক বুঝতে পারছিলাম না আমার কি করণীয়, তাই স্থির হয়ে বসে রইলাম পাথরের মতো। উনি বিছানায় এসে প্রথমে ধপ করে বসে পড়ল, তারপর শুয়েই নাক ডাকতে লাগলো। ঘুমন্ত স্বামীর মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম। বোধহয় ওই সময় প্রথম ভালো করে দেখলাম ভদ্রলোককে। লোকটি বোধহয় আমার বর্দার বয়সী, হয়তোবা আরেকটু বড়। শুনেছি ঘুমন্ত অবস্থায় মানুষের সৌম্য মূর্তি থাকে, কিন্তু তার চোখে মুখে আমি শুধু লাম্পট্যের চিহ্নই দেখছিলাম। একই বিছানায় কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। ঘুম ভাঙল ভয়ঙ্কর এক যন্ত্রণায়। লম্পটটা বিছানা ছাড়ার সময় যন্ত্রণায় ছটফট করেছি বেশ কিছুক্ষণ। তারপর রাতের অন্ধকারে পাঁচিল টপকে পালিয়ে আসি ওই রাক্ষসপুরী থেকে। আমার এভাবে চলে আসাকে বাপের বাড়ির কেউ সেভাবে মেনে নেয়নি। দাদা বৌদি আমার শ্বশুরবাড়ি গিয়েছিল ক্ষমা চাইতে, কারণ দাদা বৌদি আতঙ্কে ছিল ঘাড়ে এসে পড়ায়। আপদ বিদায় করার জন্য তাদের হাতে পায়ে ধরার অভিনয় করতে ছাড়েনি, কিন্তু তারা পরিষ্কার বলে দিল রাতের অন্ধকারে পালিয়ে যেতে কতজনের কাছে এঁটো হয়েছে তার কি ঠিক আছে? ওই মেয়ে ছেলের এখানে স্থান হবে না। বাপের বাড়িতে অসহায়ভাবে কাটালাম মাস কয়েক। মায়ের চিঠি পেয়ে ছোটো মামা ছুটে এসে আমায় মামা বাড়ি নিয়ে যায়। সেখানে গিয়েও দেখি তাদেরও প্রয়োজন ছিল আমাকে, কারণ ছোটো মামা ছোটো মামি দুজনেই চাকরি করে। দিদার বয়স হয়েছে, তাকে দেখার জন্য সবসময় একটা লোক রাখা জরুরি। তাই মায়ের চিঠি পেয়ে ওনারাও অঙ্ক মিলিয়ে দেখলো আমাকে আনাটা লাভের, কারণ থাকা আর খাওয়া দিলেই চলবে, মাইনে দিতে হবে না। বছর 4 ওখানে বেশ ভালোই কাটলো। মামি খারাপ ব্যবহার করেননি, কারণ মামির সময় ছিল না। মামার সংসারটা একদিকে আমার নেতৃত্বেই চলতো। আমি সুখের মুখ দেখতে শুরু করেছি, অন্যের সংসারকে নিজের সংসার ভেবে। ওখানে থাকতেই দাদার চিঠিতে জানতে পারি পতিদেবের রাস্তার মোড়ে পড়ে থাকার কথা। দিদাই কপাল থেকে সিঁদুর মুছে দিল, শাখা পলা হাত থেকে খুলে দিল। মামি বলল, তোকে কিছু মানতে হবে না। আমি তো খেয়ালই করিনি তুই এসব বোঝা এখনও বয়ে বেড়াচ্ছিলি। দিদা ভীষণভাবে আমার ওপর নির্ভরশীল হয়ে পড়ল। বেড পেনেই সব করত। আমি নিজের হাতে সব পরিষ্কার করতাম পরম মমতার সহিত। দিদা একদিন আমাকে কর্মহীন করে চলে গেলেন। দিদা মারা যাওয়ার মাসখানেকের মধ্যে মা মারা গেল।
6 মাসের মধ্যে মামার বদলি হয়ে গেল দিল্লিতে। মামি স্কুলের চাকরি ছেড়ে মামার সাথে দিল্লি চলে গেলেন। তবে যাওয়ার আগে আমার একটা ব্যবস্থা করে গেলেন। মামির দাদার ছেলে ডাক্তার, তার স্ত্রীও ডাক্তার, তাদের একটা 1 বছরের বাচ্চা আছে। তাকে দেখভালের জন্য তাদের সংসারে আমার জায়গা হলো। তবে তারা আমাকে শুধু খাওয়া পড়ায় রাখলো না, আমাকে অনেক টাকা মাইনে দিত প্রতি মাসে। আমি আমার মাইনে থেকে দাদা বৌদিকে টাকা পাঠাতাম। দাদা বৌদিও বেশ খুশি হলো, কারণ তারা ভেবেছিল আমি তাদের ভুলে যাব। তাদেরও অবস্থা অনেকটাই পড়ে গেছে। সেখানে আমার টাকাটা তাদের অনেক কাজে লাগতো। নির্মলদা মানে মামির ভাইপো ও অপর্ণা বৌদি বেশ বড় মনের মানুষ। আমি যেহেতু মাঝপথে পড়া শেষ করেছি, ওনারা আমার পড়াশোনা যাতে আবার হয় তার ব্যবস্থা করলেন। পিউ মানে ওনাদের মেয়ের যখন 3 বছর বয়স, আমি তখন মাধ্যমিক পাশ করি। পিউ 5 বছরে ও 7 বছরে আমি যথাক্রমে হায়ার সেকেন্ডারি ও বিএ পাশ করি। একদিন বৌদি বলে, তুমি একটা চাকরির চেষ্টা করো, জীবনটাকে সুন্দর করে গড়ে তোলো। জীবনে পূর্বে যা ঘটেছে সব ভুলে যাও। বৌদি জীবনটাকে নতুন করে গড়ার কিছু নেই। আমি একটা চাকরি করলে হয়তো মাইনেটা একটু বেশি পেতে পারি, কিন্তু এখানে নিরাপত্তা আর এই ভালোবাসা আমি কোথাও পাবো না। আর পিউকে ছেড়ে আমি কোথাও যাব না। দেখো জয়ী, আমরা তোমাকে তাড়িয়ে দিচ্ছি না, তুমি এখানেই থাকো। পিউকে তোমার মতন করেই মানুষ করো। তোমার মতন আমরা পারবো না। পিউ যখন স্কুলে থাকবে ওই সময়ের জন্য তুমি একটা স্কুলে চাকরি করতে পারো। কথাটা তোমার কখনো মনে হবে না যে আমারও কিছু করার ছিল। বলেই বৌদি বলল, পরশু বাণীনিকেতনে একটা ইন্টারভিউ দিয়ে আসো, একটা টিচার নেবে ওরা। বাণীনিকেতনের চাকরিটা আমি পেয়েছিলাম। পিউ আর আমি একসাথেই প্রায় বেরোতাম, বাড়ি আসতাম আমি আগে, কারণ আমার স্কুল হাঁটা পথে। পিউ দাদার গাড়িতে যেত। আসার পর দুজনে টিফিন করতাম। সন্ধ্যাবেলা পিউকে নিয়ে পড়াতে বসতাম। পিউ আমাকে ছোট থেকেই জয়ী মা বলতো। একটার পর একটা পাস দিয়ে ও মডার্ন ফিজিক্সে রিসার্চ করতে আমেরিকায় চলে যাওয়ার আগে বাবা মাকে আবদার করলো জয়ী মাকে সাথে নিয়ে যাওয়ার জন্য। দেশের মাটি ছেড়ে বিদেশ বিভুঁইয়ে আর যেতে ইচ্ছা করলো না। চাকরি আর কয়েকটা বছর ছিল, হয়তো আরেকটু স্বাধীন থাকার লোভে ওর সাথে গেলাম না। ও যাওয়ার সময় কাঁদতে কাঁদতে বলেছিল, জয়ীমা আমায় ভালোবাসো না? আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম, না রে সোনা, তুই আমার লক্ষ্মী মা, ওখানে গিয়ে আমার খেয়াল রাখতে পারবি না। এখন তো আমি তোকে দেখব না, তুই আমায় দেখবি। আমি পারবো তোমায় দেখতে, এক সময় পরীক্ষা করে নিও। পিউ চলে যাওয়ার পর দাদা বৌদির অনুরোধে উপেক্ষা করে আমি 1 কামরার একটা ফ্ল্যাট নিয়ে একাই থাকি। কেউ আমার খোঁজ খবর না নিলেও পিউ প্রতিদিন একবার করে ফোন করে খবর নেয়। আমার দাদাদের ছেলেরা মাসের প্রথমে আসে টাকা নিতে, ওদের ওইটুকুই প্রয়োজন। কিন্তু পিউ ওর মায়ের খোঁজ না নিলেও আমার খোঁজ নিত। বর্তমানে পিউয়ের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, ওরাও আমাকে জয়ীমা বলে ডাকে। একদিন পিউ ভিডিও কল করেছে। আমি ভীষণ অসুস্থ ছিলাম, ওর সাথে কথা বললে বুঝতে পারবে আমার অবস্থা, তাই ফোন ধরলাম না। আমি ফোন না ধরায় উদ্বিগ্ন অবস্থায় ও পাশের ফ্ল্যাটের রমেশবাবুকে ফোন করে। উনি আমার ফ্ল্যাটে এসে ফোনটা ধরিয়ে দেয়। গলা শুনেই বুঝে যায়। ওখান থেকে ডাক্তারকে ফোন করে, বাড়িতে ডাক্তার আসে। আমার চিকিৎসা হয়। মাস 6 মধ্যেই দেশে এসে প্রায় জোর করে ওর কাছে নিয়ে আসে। এবার আর ক্ষমতা ছিল না ওকে বাধা দেওয়ার। মারণ রোগ বাসা বেঁধেছে আমার শরীরে। বিদেশে এসে আমার দিনগুলো কিন্তু আনন্দে কাটছে, আমার দাদু ভাই আর দিদু ভাইয়ের সাথে। আর পিউ এখন আমায় শাসন করতেই ব্যস্ত, সব সময় খুব খেয়াল রাখে আমার। পেটে সন্তান ধারণ করিনি, কিন্তু মাতৃসুখ আমার থেকে বেশি কে পেয়েছে? পিউ ইউনিভার্সিটিতে যায় না, প্রায় সব সময় আমার সাথে লেপ্টে থাকে। প্রথম বিশ্বে থেকেও ও দেখাচ্ছে ওর রুট এখনও দেশে। আর আমার অন্য কলিগদের ছেলেমেয়েরা নিজেদের ব্যস্ততায় অজুহাত দেয়। ওরা কত দুঃখ করে, সংসারে থেকে ওদের সংসার নেই। কেউ কেউ আবার বৃদ্ধাশ্রমে রয়েছে নিজের করা বাড়ি থাকতেও। অথচ আমার কিছুই নেই, কিন্তু সব আছে। মেয়ে, জামাই, নাতি নাতনি, পরিপূর্ণ সংসার আমার। অপর্ণা বৌদি আমার সাথে এসেছিল, আমার অপারেশনের পর চলে গেছে, কিন্তু প্রতিদিন খোঁজ নেয়। যাওয়ার সময় বৌদিকে প্রণাম করে বলেছিলাম, আশীর্বাদ করো, 7 জন্ম যেন তোমাদের আশ্রয়ে থাকতে পারি।
পাগলি বলে মাথায় হাত দিয়ে বৌদি আশীর্বাদ করে বলেছিল, সামনের জন্মে পিউকে আমি না তুই পেটে ধরিস। আজকের গল্প এই পর্যন্তই। ধন্যবাদ।